গুড মর্নিং এভরিবডি। আশা করছি প্রত্যেকেই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থভাবেই তোমরা খুব দ্রুত গতিতে খুব মনোযোগী হয়ে বাড়িতে বসেই পড়াশোনা ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছ। তোমরা হয়তো জানো যে তোমাদের স্কুল যে কোনো মুহূর্তে অ্যানুয়াল পরীক্ষার ঘোষণা করতে পারে, কারণ তোমরা যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছো তারা জানো যে কোন সময় অ্যানুয়াল পরীক্ষাটা হয়। তার উপর ভিত্তি করে মোটামুটি অ্যানুয়াল পরীক্ষার সময়সীমা এগিয়ে আসছে। তার জন্য তোমরা প্রত্যেকেই মানসিকভাবে প্রস্তুতি রাখো যে যে কোনো মুহূর্তে একটা এক্সাম হতে পারে, ফাইনাল এক্সাম। তারপরে ফাইনাল এক্সাম নিয়েই তোমাদেরকে ক্লাস আপার ক্লাসে বা ক্লাস যারা 8-এ পড়ছো তাদের 9-এ এবং যারা 9-এ পড়ছে তাদের জন্য 10-এ একটা প্রমোশনের একটা যে ব্যবস্থা যে কোনো মুহূর্তে এরা করতে পারে। তার জন্য তোমরা খুব ভালোভাবে যারা যেভাবে আগে ফাঁকি মেরেছো সেই ফাঁকি মারা জায়গাগুলোকে বন্ধ রেখে বা সেগুলোকে এড়িয়ে এখন সঠিকভাবে পড়াশোনা করার চেষ্টা করতে হবে, যে যাতে ভবিষ্যতে আমাদের যে কোনো মুহূর্তে অ্যানুয়াল পরীক্ষা নিলে যাতে আমরা সবসময় প্রস্তুত থাকি যে এর জন্য। 1 মিনিট একটু দাও। যে কোনো মুহূর্তে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যাতে আমরা অ্যানুয়াল পরীক্ষাটা দিতে পারি, ঠিক আছে? তার জন্য আমাদেরকে যে কোনো সময় প্রিপারেশান নিয়ে এখন থেকে নিতে শুরু করতে হবে। এরকম হবে না যে হঠাৎ করে আজকে বলবে যে কাল থেকে পরীক্ষা, এরকম হবে না। হ্যাঁ, তবে এখন থেকে যেহেতু সিলেবাসটা অনেকটা বড়, পড়ার বিষয়, লেখার বিষয়, বোঝার বিষয় অনেক বিষয়গুলো আছে, তার জন্য বলছি যে আগে থেকে তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে, তাহলে এই প্রবলেমটা আর হবে না, ঠিক আছে? তাহলে দেখো, আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সিলেবাস অলরেডি শেষ হয়ে গেছে, তো আমি তোমাদের রিভিশন করার জন্য বা রিভাইজ করার জন্য আজকে ক্লাসটা নিলাম, যে রিভাইজ এর কিছু টপিক আমরা আলোচনা করব। দেখো, তোমাদের ক্লাস 8-এর টেক্সট বই যেটা রয়েছে 173 নম্বর পেজে জীবদেহের গঠন, স্ট্রাকচার অফ বডি মানে জীবদেহের গঠন, এই সম্পর্কে আজকে আলোচনা করব বেসিক কিছু। তারপরে এর পরের দিন থেকে তখন আমি ওই বোর্ডে হোক বা খাতায় হোক, যে কোনো হোক, বোর্ড ওয়ার্ক করে বা খাতায় ওয়ার্ক করে ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে তারপরে সেটাকে এরপর থেকে আপলোডগুলো করা হবে। বা আদার্স কোনো প্রসেসও আছে, অনেক ব্যাপার স্যাপারগুলো আছে, পিডিএফ থেকে, ল্যাপটপ থেকে বা ডিসপ্লে থেকে অনেক রকম স্ক্রিন রেকর্ডারগুলো থাকে, সেগুলোর সাহায্যে তোমাদের রিপ্রেজেন্ট করে তোমাদের ক্লাসটা করানোর চেষ্টা করব। কিন্তু যে বিষয়গুলো মোটামুটি বোর্ড ওয়ার্ক না করলেও হবে, সেগুলোকে আমরা লেকচার মোডে বা এইরকম মুখে বলে এক্সপ্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করি, এবং সেগুলো তোমরা যাতে তোমাদের ধারণাগুলো একটু ক্লিয়ার হয় তার জন্য এটা করলাম। কিন্তু আজকে এটা করতে পারতাম যে বোর্ড ওয়ার্ক করে, তো বা আমার রুমে তো বোর্ড নেই, দুঃখের বিষয় এটা। তো আমি খাতায় করতে হবে আমাকে। তো খাতায় করলে কি হবে যে তোমরা আমাকে দেখতে পাবে না, খাতা দেখতে পাবে কিন্তু আমার ফেস দেখতে পাবে না। তো সুতরাং আমার ফেস না দেখে ক্লাস করা আর অডিও শুনে ক্লাস করা ব্যাপারগুলো একই হয়ে যাবে। ওই জন্য আমি বললাম যে বিষয়টা আজকে একটু অন্যরকম থাক, যে আজকে লেকচার মোডে টপিকগুলো রয়েছে, তো একটু লেকচার মোডেই বলে দিই, তাহলে তোমাদের কনসেপ্ট তো তোমরা এগুলো বিষয়ে আগেই থেকে জানো, তারপরেও একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার ব্যাপার আছে। তার জন্য এই ক্লাসটার জন্য আজকে একটু লেকচার মোডেই করছি। তারপর থেকে পরবর্তী থেকে আমরা খাতা ওয়ার্ক করে, বোর্ড ওয়ার্ক করে হোক বা যেখান থেকে হোক একটা ব্যবস্থা আমি করব, যেখান থেকে তোমরা বুঝতে হয়। এরপরের টপিকগুলো কিন্তু বোর্ড ওয়ার্ক করার মতোই টপিক, বলে হবে না, শুধু বোর্ড ওয়ার্ক করতে হবে, দেখাতে হবে, বোঝাতে হবে, তখন আমি একটা ব্যবস্থা করে দেবো, আশা করছি তোমরা বুঝতে পারবে। যাই হোক, টপিকটা হচ্ছে জীবদেহের গঠন সম্পর্কে আমাদের বেসিক কিছু ধারণা প্রত্যেকেই তোমরা জানো, যে জীবদেহের গঠন মানেই হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত এককটা হচ্ছে সেল। এটা আমরা জানি। এখন এটা আমরা জানি বলে সহজ করেই বলে দিচ্ছি যে জীবদেহের গঠনগত এবং কার্যগত ইউনিটটাই হচ্ছে সেল। কিন্তু পৃথিবীতে যখন এই সেল আবিষ্কার হলো, তার আগের কিছু ঘটনা তো অবশ্যই আছে। যখন সেলটা আবিষ্কার হলো, বিজ্ঞানীরা যখন বুঝতে পারলো যে এই সেলটাই হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক, সেটা তো পরে। তারপরে পুঁথিগত বিষয়ে সিলেবাসের মধ্যে এই কথাটাকে লিখে দিল যে জীবদেহের গঠনগত এবং কার্যগত এককটা হচ্ছে সেল। কিন্তু এই সম্পর্কে, সেলের সম্পর্কে যে ধারণা, সে ধারণা কিন্তু একদিনেই আসেনি, হঠাৎ করে চলে আসেনি। তার জন্য অনেক পরিশ্রম, তার জন্য অনেক ব্যাপার স্যাপার রয়েছে, অনেক গবেষণা রয়েছে, অনেক ভুল রয়েছে, অনেক ত্রুটি রয়েছে, অনেক লড়াই রয়েছে, অনেক পরিশ্রম রয়েছে। তারপরে একটা সেল যে একটা জীবদেহের গঠনগত ও কার্যগত একক, সেই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া গিয়েছে।
সুতরাং হঠাৎ করে এই ব্যাপারটা কেউ বলে দিতে পারেনি যে সেল হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। ঠিক আছে, তো সেলের আবিষ্কার সম্পর্কিত সেল আবিষ্কার আগেকার যে ঘটনাগুলো সেগুলোকে একত্রে বলা হয় সেল থিওরি বা সেল তত্ত্ব। মনে থাকবে কি বলতে চাইলাম? সেল আবিষ্কার বা সেল যে জীবদের গঠনগত ও কার্যগত একক, এই আবিষ্কারটা অনেক পরে হয়েছে, কিন্তু তার আগে সেলের আবিষ্কার সম্পর্কে অনেক গবেষণা চলেছে এবং অনেকজন অনেক রকম থিওরি অনেকজন অনেক রকম ব্যাখ্যা দিয়েছিলেন, যেগুলোকে বলা হয় সেল থিওরি বা সেল তত্ত্ব। তো তাদের ব্যাপারগুলো অন্যরকম। বিভিন্ন বিজ্ঞানীরা, যেমন একজন স্লেডেন ও সোয়ান, তোমার নাম শুনেছ, দুজন বিজ্ঞানী স্লেডেন ও সোয়ান, তারা সর্বপ্রথম এর তত্ত্ব শব্দটাকে পরিবর্তন করেছিলেন। তিনারা ছিলেন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, একজন জার্মান প্রাণী বিজ্ঞানী ছিলেন। তো উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে তারা গবেষণা করতে সক্ষম হয়েছিলেন। এই নিয়ে অনেক ব্যাপার আছে, সে তত্ত্বগুলো তোমাদের বিষয় নাই, জাস্ট এটুকু মনে রাখো যে সেল হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। তো কার্যগত একক এটা কিন্তু পরে হয়েছে, আগে আবিষ্কার হয়েছিল যে সেলটাই হচ্ছে জীবদেহের গঠনগত একক। গঠন করে জীবদেহটাকে তৈরি করতে, গঠিত করতে সাহায্য করে এই সেল, এই কোষটাকে ইংলিশে বলা হয় সেল, যেটা বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম এই সেল কথাটার প্রবর্তন করেছিলেন। সেটা কিভাবে বলছে আমি সেটা বলছি, তার আগে শুনে নাও যে সেলটা অ্যাকচুয়ালি কি। তো প্রত্যেকটাই স্যারই সাধারণত এই কথাগুলো বলে থাকে যে একটা বাড়ি তৈরি করতে গেলে অসংখ্য ইটের দরকার এবং সেই ইটগুলোকে সাজিয়ে একটা দেওয়াল তৈরি করে তারপরে একটা ঘর বা একটা বিল্ডিং বা একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা কোনো ইনস্টিটিউট হোক, যা কিছু একটা তৈরি হয়। তো এখানে শুধু কি ইটই লেগেছে তা নয়, ইটের সাথে সাথে সিমেন্ট, বালি, রড অনেক কিছু রয়েছে। তবে কথা হচ্ছে যে আমরা তার ইটকে কেন বলবো, কেন ইটের উদাহরণটা দিব, এর একটা বিষয়। তো মেন বিষয়টা হচ্ছে যে ইট হচ্ছে একটা বিল্ডিংয়ের ম্যাক্সিমাম অ্যামাউন্টটাই হচ্ছে ইটের, মেজরিটি পোর্শনটাই হচ্ছে ইট, যেটার জন্য আমরা ইটকেই মেন প্রাধান্য দিচ্ছি। তো সেরকম আমাদের দেহে শুধুমাত্র কোষ আছে, ব্লাড আছে, রস আছে, জল আছে, জলীয় কিছু অংশ, কিছু তো জেলির মতো কিছু অংশ, তাছাড়াও কোষ ছাড়াও আদার্স কিছু অংশ রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু এখানে মেজরিটি পোর্শনটা কি, মেন মেকারটাকে, মেন ফর্মারটাকে, না তো মেন ফর্মারটা হচ্ছে সেল, যেটা আমাদের জীবদেহটাকে গঠন করে। জীবদেহটাকে গঠনে যেটা মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে সেল বা কোষ। পরবর্তীতে দেখা গেল এই সেলের মধ্যে অনেক যাবতীয় রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন ধরনের রাসায়নিক ঘটনা ঘটছে, বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে, বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ চলছে, যার বিনিময়ে একটা সেল পুরো দেহটাকে, বেশ কতগুলি সেল একত্রিত হয়ে অনেক রকম ঘটনাকে, শারীরভিত্তিক প্রক্রিয়াগুলোকে পরিচালনা করে। ফলে জীব পৃথিবীতে বেঁচে থাকে এবং বেঁচে থেকে নানা রকম ক্রিয়াকলাপ ওরা করে বেঁচে থাকে। পরবর্তীতে জানা গেল যে শুধুমাত্র সেলটা শুধুমাত্র জীবদের গঠনগত ইউনিট নয়, এটা ফাংশনাল ইউনিটও। এটা শুধুমাত্র স্ট্রাকচারাল ইউনিট তা কিন্তু নয়। পরে জানা গেল যে এটা হচ্ছে ফাংশনাল ইউনিটও বটে। যেমন স্ট্রাকচারাল ইউনিট তেমন ফাংশনাল ইউনিট। তখন পরবর্তীতে ডেফিনেশন হয়ে গেল যে সেল হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। তার মধ্যে বিশেষ কিছু বিজ্ঞানী রয়েছে যারা উল্লেখ্য সেলের স্ট্রাকচার সম্পর্কে, সেলের আবিষ্কার সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছিলেন। এই সেল সম্পর্কে, এই কোষ সম্পর্কে কিভাবে আবিষ্কার হলো, কিভাবে ঘটনা ঘটলো, সেগুলো তোমরা মোটামুটি জানো। যে বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কি করলো? সর্বপ্রথম এই একটি মৃত কর্ক বুঝে তোমরা আশা করছি প্রত্যেকেই। আমরা ব্যাডমিন্টন খেলি, র্যাকেট খেলি, তো র্যাকেটের জন্য একটা পালকের, আমরা ওই কর্ক যে বলি, পালকের একটা কর্ক ব্যবহার করি। দেখবে পালকটা একটা রবারের অংশে, রবার জাতীয় বা স্পঞ্জ জাতীয় কোনো অংশে কর্কটা যখন তৈরি করে, তো ওই রবার জাতীয় অংশটাতে পালকগুলোকে পুঁতে দেওয়া হয়, দিয়ে একটা কর্ক তৈরি করে। তো ওই যে রবারের মতো অংশ বা স্পঞ্জের মতো অংশটাতে পালকটাকে পুঁতে দেওয়া হচ্ছে, ওই অংশটুকু হচ্ছে কর্ক। আগে কি করা হতো, বহুদিন আগে কাঁচের বোতলে, এখন বর্তমানে কাঁচের বোতলেও লাগানো হচ্ছে মুখী, ছিপি থাকছে, কিন্তু আগে ছিপি ছিল না। আগে বড় বড় কাঁচের বোতলে রবারের একটা কর্ক থাকতো। হ্যাঁ, সেই কর্কটাকে খুলে তখন
মানে ঢাকনাটাকে খোলা হতো, মেনলি ওপেন করা হতো। তো আগে ছিল এই কর্ক, কাঁচের বোতলে কর্ক লাগানো হতো। এই যে কর্ক, এই কর্কের একটা টুকরো নিয়ে, সেই টুকরো নিয়ে বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পর্যবেক্ষণ বা আবিষ্কার পর্যবেক্ষণ শুরু করলেন এবং পরবর্তীতে সেখানে দেখলেন, সেই কর্কের মধ্যে দেখলেন যে যেমন একটা মৌচাকে কি থাকে, যে মৌমাছিগুলো যখন উড়ে যায়, মৌমাছিগুলো উড়ে যায়, তো মৌমাছি চলে গেলে যেমন ফাঁকা হয়ে যায়, ফাঁকা কুটরি প্রকষ্টযুক্ত হয়ে যায় মৌচাকের মতো, সে একই রকম কর্কের মধ্যে এরকম সরভুজাকার বিভিন্ন ধরনের আকৃতি বিশিষ্ট কিছু বেশ সরভুজাকার এই আকৃতি বিশিষ্ট ফাঁকা গহ্বরযুক্ত ভ্যাকুয়ালযুক্ত কুটির দেখতে পেল, প্রকোষ্ঠ দেখতে পেল, যেটাকে বলা হয় সেলুলি। কি বলা হয়? সেলুলি। এই সেলুলি কথাটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ সেলুলি, সেটাকে বলে সেলুলি, যার মানে অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। তখন সেখান থেকে পরবর্তীতে কি করা হলো, যে সেলুলি থেকে সেল কথাটা উৎপত্তি করা হলো, যে ওটা হচ্ছে সেলুলি মানে প্রকোষ্ঠ, এটাকে আমরা বলে দিলাম সেল। তো ও কিন্তু মৃত কোষের অংশ নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে লিওয়েন হিক বা লিওয়েন হক, তোমাদের অনেক সময় বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাষা লেখা থাকে, যেমন কোনো বইয়ে লেখা আছে লিভেন হিক, কিন্তু অ্যাকচুয়ালি লিভেন হিক নয়, লিওয়েন কথাটা হচ্ছে লিওয়েন হক। অনেক জায়গায় লিওয়েন হিক, অনেক জায়গায় লিওয়েন হক, অনেক জায়গায় লিভেন হক, অনেক জায়গায় লিভেন হিক। সুতরাং এটা নিয়ে কোনো ব্যাপার নয়, এগুলো সব ল্যাটিন শব্দ, ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন বিজ্ঞানী। এটা হচ্ছে ডাচ বিজ্ঞানী, ফ্রান্সের সাইডের, ডেনমার্কের ওই সাইডের বিজ্ঞানী। তো সুতরাং এদের উচ্চারণগুলো সব ল্যাটিন ওয়ার্ডে, এদের কথা বলা, এদের ভাষা, এদের নাম সবকিছুই ল্যাটিন ভাষায়। তো এই জন্য বাংলায় উচ্চারণ করতে গেলে একটু গন্ডগোল হয়ে যায়, মানে সঠিক আমরা উচ্চারণ করতে পারি না। কখনো লিওয়েন হিক বলি, কখনো লিভেন হিক বলি, কখনো আবার লিওয়েন হক বলি, কখনো আবার লিভেন হক বলি। ঠিক আছে? তো লিওয়েন হিক ইনি 1674 খ্রিস্টাব্দে, 1665 থেকে 74, মানে উনি 9 বছর পরে আবার পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করতে দেখা গেল যে পরবর্তীতে একটা সজীব কোষ নিয়ে, একটা গাছের ছাল নিয়ে, একটা গাছের, আমরা পাট গাছ দেখেছি, পাট গাছের কাটলে ভেতরে একটা পাট কাঠিটা থাকে আর বাইরে একটা চামড়ার ছাল থাকে, ওই যে ছাল। তো যে কোনো একটা উদ্ভিদের একটা ছাল নিয়ে তিনি সর্বপ্রথম পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন সেই ছালটা ছিল সজীব কোষের, তার মধ্যে একটা কোষ দেখতে পেলেন, যেমন আকৃতি, সর্বভুজাকার আকৃতি, তার মধ্যে সাইটোপ্লাজম আছে, তার মধ্যে নিউক্লিয়াস আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুগুলো আছে, সব কিছুই আছে, এবং সজীব কোষের আবিষ্কার করলেন। মনে থাকবে। কিন্তু বর্তমানে এখন কথা হচ্ছে যে কাকে প্রাধান্যতা দিব। তো কোশ্চেন বিভিন্ন রকমভাবে আসতে পারে। যদি সর্বপ্রথম বলা হয় সর্বপ্রথম কোষ কথাটি কে মানে কোষ কথাটির প্রবক্তা কে বা কোষের আবিষ্কারক কে, সর্বপ্রথম কে আবিষ্কার করেন, তাহলে কিন্তু আগে লিওয়েন হিকের কথা আসবে বা লিওয়েন হকের কথা আসবে। আবার যদি উল্লেখ করে দেয় যে সজীব কোষের আবিষ্কারক কে, তাহলে তখন আমরা লিওয়েন হক বলবো। ঠিক আছে? তাহলে যদি সজীব কোষের কথা উল্লেখ দেয় তাহলে লিওয়েন হক, আর যদি শুধু কোষের কথা বলে তাহলে রবার্ট হুক। ঠিক আছে? এই হচ্ছে সেল বা এই সেল সম্পর্কে বেসিক কিছু আবিষ্কারক সম্পর্কে। তবে আরও কিছু আমাদের বিষয় রয়েছে, যে বিজ্ঞানের একটা শাখা রয়েছে, যে শাখাতে কেবলমাত্র এই সেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেলের আকৃতি কেমন, কোন সেলের আকৃতি কি ধরনের, কোথায় থাকে, সেটা কিভাবে কাজ করে, সেলের সংখ্যা, জীবদেহে কোথায় কোন সংখ্যক বা কত সংখ্যক সেল থাকে, তাদের আকৃতিগুলো কেমন, তাদের আকৃতির উপর সঙ্গে করে তাদের কাজের কি গুরুত্ব, তার উপর ভিত্তি করে বিজ্ঞানের একটা শাখা রয়েছে। তাহলে এক কথায় বলা হচ্ছে, বিজ্ঞানের যে শাখায় সেল সংক্রান্ত তথ্য পাওয়া যায়, তাহলে সেই শাখাটাকে আমরা বলছি সাইটোলজি। লিখে ফেলতে পারো, সাইটোলজি, CYTOLOGY, সাইটোলজি, বা আমরা বলতে পারি কোষ তত্ত্ববিদ্যা, বা কোষ তত্ত্ববিদ্যা বা কোষ সংক্রান্ত বিদ্যা বা কোষবিদ্যা ইত্যাদি আমরা বলতে পারি। এটাকে বলা হয় সাইটোলজি। সাইটো কথার অর্থ হচ্ছে কোষ। যে কোনো জায়গায় সাইট আছে, সাইট কথাটা আছে, তার মানে বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা সেল, একটা কোষ। বোঝা গেল? নেক্সট, কিন্তু আমাদের জানার বিষয়, সেল তো আবিষ্কার হয়ে গেল, তো সেলটাকে খালি চোখে দেখা যায়, এটা আমাদের জানার বিষয়। সেল কিন্তু খালি চোখে দেখা যাবে না। ম্যাক্সিমাম সেল হচ্ছে আণবিক কণিক। আমাদের জীবদেহ গঠনে যে সেলগুলো অংশগ্রহণ করছে,
সেই সেলগুলো অবশ্যই মাইক্রোস্কোপিক, অবশ্যই আণুবীক্ষণিক। এগুলোকে খালি চোখে দেখা যাবে না, এগুলোকে নেকেড আই দেখা যায় না। এগুলোকে দেখতে গেলে যথেষ্ট পাওয়ারযুক্ত, যথেষ্ট লেন্সযুক্ত, যথেষ্ট প্রবেদন ক্ষমতাযুক্ত, বা প্রবর্ধক ক্ষমতাযুক্ত একটা লেন্সের প্রয়োজন হয়, একটা মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। মাইক্রোস্কোপের সাহায্যেই তবে আমরা এই কোষগুলোকে দেখতে পাই। তাহলে কোষগুলোর আকার কেমন, কোষের আকৃতি কেমন, কোষটা কোথায় থাকে, কিভাবে থাকে, কেমনভাবে চলে, ওরা মুভমেন্ট করতে পারে কি না, তার উপর ডিপেন্ড করে আমরা এগুলোকে কোষের সমস্ত সংক্রান্ত তথ্য আমরা বের করে থাকি, যেটা সাইটোলজিতে আলোচনা করা হয়, এটা আমি বললাম। ঠিক আছে, তাহলে সাইটোলজি হচ্ছে কোষতত্ত্ববিদ্যা বা কোষ সংক্রান্ত বিদ্যা, যেখানে কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এবং কোষ আবিষ্কার করেন সর্বপ্রথম রবার্ট হুক, এবং পরবর্তীতে লিওয়েনহিক করেছিলেন সজীব কোষ, আর মৃত কোষ আবিষ্কার করেছিলেন লিওয়েনহক। তাহলে একটা জীবদেহে কোষের যে কতটা গুরুত্ব সেটা বলে বোঝানো যাবে না। কোষটাই হচ্ছে জীবদের গঠনগত কার্যগত ইউনিট। যেমন একটা ইট একটা বিল্ডিংয়ের, একটা ঘরের কার্যগত এবং গঠনগত ইউনিট, তেমনই একটা সেল জীবদেহের গঠনগত ও কার্যগত ইউনিট। এই সেলগুলোই মেন হচ্ছে সেল। এই সেলগুলোই আবার একাধিক কোষগুলো, সাপোজ ধরো আমাদের অনেক রকম অঙ্গ রয়েছে, যেমন ধরো ব্রেন, যেমন ধরো চোখ, যেমন ধরো দাঁত, যেমন ধরো কান, যেমন ধরো হৃৎপিণ্ড, যেমন ধরো পাকস্থলী, যেমন ধরো লিভার, যকৃৎ, যেমন ধরো কিডনি বা বৃক্ক। অনেক অনেক আমাদের দেহের মধ্যে অঙ্গ রয়েছে, যে অঙ্গগুলো পার্টিকুলার কোনো একটা কাজ করে থাকে। অঙ্গগুলোকে যদি আমরা ভাঙতে যাই, তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? সব জায়গায় কোষ পাবো। তাহলে ব্রেনের যে কোষগুলো আছে সেই কোষগুলো ব্রেনের গঠনের মুখ্য ভূমিকা পালন করেছে। হৃৎপিণ্ডের যে কোষগুলো রয়েছে সেগুলো হৃৎপিণ্ড গঠনের মুখ্য ভূমিকা পালন করেছে। মানে পার্টিকুলার সবাই কোষ, কিন্তু সমস্ত কোষ যে একইভাবে কাজ করছে তা কিছু নয়। বিভিন্ন ভাবে থেকে, বিভিন্ন জায়গায় থেকে জোটবদ্ধভাবে বিভিন্ন কাজকে সম্পন্ন করছে। তার জন্য আমরা বলছি একাধিক কোষ সমষ্টিগতভাবে এক জায়গায় থেকে যখন একটা পার্টিকুলার ক্রিয়াকে সম্পন্ন করে, তখন সেই কোষ গুচ্ছটাকে আমরা বলতে পারি কলা বা টিস্যু। কোষ মানে হচ্ছে সেল, কলা মানে হচ্ছে টিস্যু, টিস্যু মানে হচ্ছে কলা। বোঝা গেল? এক বা একাধিক কোষ যখন সমষ্টিগতভাবে থেকে, সারিবদ্ধভাবে থেকে একটা পার্টিকুলার কাজ সম্পন্ন করে, তখন সেটাকে বলা হয় সেল বা কোষ, কলা বা টিস্যু। এরকম অসংখ্য কলা সম্মিলিতভাবে যখন থেকে একটা পার্টিকুলার কাজ করছে, তখন সেই কলা সমষ্টিকে বলা হয় অঙ্গ। কি বলা হচ্ছে? অঙ্গ। বুঝা গেল? এবার অঙ্গ বিভিন্ন ধরনের হতে পারে, ফুসফুস, যকৃৎ, কিডনি ইত্যাদি ইত্যাদি। এবার অনেকগুলো অঙ্গ আবার সম্মিলিতভাবে গঠন করে তন্ত্র, অনেকগুলো তন্ত্র আবার সম্মিলিতভাবে গঠন করে জীবদেহ। আলটিমেটলি একটা জীবদেহকে যদি কাটি, অসংখ্য তন্ত্র পাবো। রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, তারপরে জননতন্ত্র, রেচনতন্ত্র, অনেক তন্ত্র পাবো। তন্ত্রগুলোকে যদি আমরা আলাদা করে সেপারেট করে করি, তো পাবো আমরা অঙ্গ। একটা তন্ত্রতে শ্বসনতন্ত্রে পাবো ট্রাকিয়া, পাবো ট্রাকিড, পাবো ফুসফুস। রক্ত সংবহন তন্ত্রে পাবো হৃৎপিণ্ড, শিরা, ধমনী, রক্তজারক, অনেক কিছু পাবো। তো সবগুলোকে একটা করে কাটো, এক একটা অঙ্গ আমরা পাচ্ছি। এবার অঙ্গগুলোকে যখন আমরা কাটবো, তখন অসংখ্য কলা পাবো। আবার অসংখ্য কলাগুলোকে যখন আমরা দেখতে যাবো, তো দেখবো যে কলা অসংখ্য কোষ নিয়ে তৈরি। তাহলে আলটিমেটলি একটা জীবদেহ কি নিয়ে গঠিত হয়? কিন্তু কোষ নিয়ে গঠিত হয়। তাহলে একটা কোষ মানে মেনলি একটা জীবদেহ, এর দেহে কি রয়েছে? গঠনগত ইউনিটটা আর ফাংশনাল ইউনিটটা হচ্ছে সেল। সেলটাই হচ্ছে স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট, গঠনগত ও কার্যগত ইউনিট। এটুকু ক্লিয়ার? এখন কথা হচ্ছে আরো কিছু বিষয়। এই যে সেল, এই সেলটা দেখার জন্য আমি বললাম মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। কার প্রয়োজন হয়? মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। তো মাইক্রোস্কোপের বিষয়টা একটু আলোচনা করে নিই, তারপরে পরের টপিকে যাচ্ছি। মাইক্রোস্কোপ কথাটাকে আগে ভাঙো, মাইক্রোস্কোপ টার্মটাকে আগে ভাঙো। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর স্কোপ মানে বড় করা, জুম করা। তো যে যন্ত্রের সাহায্যে আমরা ক্ষুদ্র বস্তুকে কি করতে পারছি? বড় করে দেখতে পাচ্ছি, সেই যন্ত্রটার নামই হচ্ছে মাইক্রোস্কোপ। যে সমস্ত বস্তুগুলোকে খালি চোখে দেখতে পাই না, সুস্পষ্টভাবে দেখতে পাই না, সেই সমস্ত জীবদেরকে বড় করে, ক্ষুদ্র ক্ষুদ্র জীবদেরকে বড় করে দেখার যন্ত্রটাই হচ্ছে মাইক্রোস্কোপ। তার মানে মাইক্রো মানে ক্ষুদ্র, স্কোপ মানে বড় করা। যে সমস্ত ক্ষুদ্র, যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলোকে বড় করে দেখা যায়, সেই যন্ত্রের নাম হচ্ছে মাইক্রোস্কোপ। এবার মাইক্রোস্কোপ হচ্ছে দুই ধরনের, মনে থাকবে। একটা হচ্ছে
সরল মাইক্রোস্কোপ বা আলোক অণুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। মেনলি মাইক্রোস্কোপ হচ্ছে দুই ধরনের, আলোক অণুবীক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন মাইক্রোস্কোপ আর লাইট মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটুকু মনে রাখবে। এখন লাইট মাইক্রোস্কোপ মানে হচ্ছে আলোক অণুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রগুলো আবার দুই ধরনের, এই মাইক্রোস্কোপগুলো আবার দুই ধরনের। একটা হচ্ছে সিম্পল লাইট মাইক্রোস্কোপ, একটা হচ্ছে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। তার মানে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র আর হচ্ছে জটিল আলোক অণুবীক্ষণ যন্ত্র। এই লাইট মাইক্রোস্কোপে এটা ভাগ কি, এটা কি রকম, আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র এটা কি রকম। লাইট মাইক্রোস্কোপটা হচ্ছে যে যখন কোনো বস্তুকে আমরা দেখব, তো দেখার জন্য কিসের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়। আলো ছাড়া আমরা কোনো বস্তুকে দেখতে পাই না। তো যখন কোনো মাইক্রোস্কোপে আলোর ব্যবহার বা আলোর প্রয়োজনীয়তা আবশ্যক, তখন আমরা সেই মাইক্রোস্কোপটাকে বলছি লাইট মাইক্রোস্কোপ বা আলোক অণুবীক্ষণ যন্ত্র। এখন আলোক অণুবীক্ষণ যন্ত্র দুই ধরনের, সরল আর জটিল। যদি অপেক্ষাকৃত কম সরল প্রকৃতির হয়, কম প্যাচালো হয়, কম জটিল হয়, তাহলে সেটাকে আমরা সরল বলবো। যখন খুবই জটিল হয়ে যাবে, জটিল প্রকৃতি, তখন আমরা জটিল আলোক মাইক্রোস্কোপ বলি, আলোক অণুবীক্ষণ যন্ত্র। তাহলে কোষ গঠনের পর্যবেক্ষণ করার জন্য মেনলি সর্বপ্রথম তৈরি হয়েছিল সরল অণুবীক্ষণ যন্ত্র। এবার ধীরে 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 জটিল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে এবং কোষের গঠন সম্পর্কে, কোষের আকৃতি সম্পর্কে আরও বিস্তারিত বিস্তারিত জানা হয়েছে। কথা বুঝতে পারলে? এবার আমাদের দেখতে হবে যে এই সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে। যেমন তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেখা আছে যে এতে মাত্র একটা মাত্র লেন্স ব্যবহার করা হয়, এতে শুধুমাত্র একটাই লেন্সের ব্যবহার সাহায্য নেওয়া হয়। ফুল করে তার অংশবিশেষ দেখার জন্য এই ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এটা যে বস্তুটাকে আমরা দেখছি সেই বস্তুটাকে মোটামুটি 15 থেকে 20 গুণ বড় করে বিবর্ধন করে দেখতে সাহায্য করে। তাহলে পার্থক্য আমরা বুঝতে পারছি যে লাইট মাইক্রোস্কোপ মানে হচ্ছে আলোর প্রয়োজন হবে, আলোর প্রয়োজন অবশ্যই হবে, আলো ছাড়া আমরা দেখতে পাবো না। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে আলোর প্রয়োজন নেই, ইলেকট্রিক তরঙ্গ, কারেন্ট দরকার। কারেন্টের সাহায্যে আলো তৈরি করবে ভিতরে এবং তার বিনিময়ে সে ব্যাপারটা একটু আলাদা হয়ে গেল। হ্যাঁ, সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটাকে বলছি। এই লাইট মাইক্রোস্কোপ দুই ধরনের বললাম, একটা সিম্পল লাইট মাইক্রোস্কোপ, একটা হচ্ছে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। সিম্পল লাইট মাইক্রোস্কোপে খুবই গঠনগত দিক দিয়ে এটা সরল, এটা শুধুমাত্র একটা লেন্স ব্যবহার করা হয় এবং এটাকে যে বস্তুটাকে আমরা দেখছি সেই বস্তুটাকে 15 থেকে 20 গুণ বড় করে দেখা যায়। সাধারণত ফুলের বিভিন্ন অংশ কেটে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে দেখতে সাহায্য করে এই ধরনের মাইক্রোস্কোপ। ঠিক আছে, সরল মাইক্রোস্কোপ। এবার চলে যাব আমরা জটিল মাইক্রোস্কোপে। এবার দেখো, যেটা হচ্ছে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ বা যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। তাহলে এটা অনেক সময় পার্থক্য হিসেবে দেই যে সিম্পল লাইট মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের মধ্যে পার্থক্য লেখো, অনেক সময় দিতে পারে। পার্থক্যটা কি হতে পারে? পার্থক্যটা হচ্ছে, যেমন আগে এই বৈশিষ্ট্যগুলো তোমরা জেনে নাও যে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের ব্যাপারটা কি, তখন সেটা দেখতে পাবে। ছবিতে তোমাদের দেওয়া আছে, অবশ্য ছবিগুলো তোমরা দেখে চিনতে পারবে যে তোমাদের বইয়ে, যে টেক্সট বই, আমি টেক্সট বইটা নিয়ে বসে আছিলাম। এই দেখো, এটা হচ্ছে তোমাদের কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। এটা সাধারণত এখন বর্তমানে এই বিভিন্ন ধরনের ল্যাবরেটরি বলো, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বলো, তোমাদের স্কুলে আসে কিনা জানি না, আমি যে স্কুলে আগে ছিলাম সেই স্কুলে এই ধরনের মাইক্রোস্কোপ 3টে ছিল। আমি এই মাইক্রোস্কোপগুলোকে হাতে নিয়ে খুলে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেখিয়েছিলাম। তো যাই হোক, সেরকম হয়তো আর মানে বিষয়টা হয়তো সেরকম আর করা সম্ভব হচ্ছে না বা হয়তো হবে না। তো আছে কিনা সেটা আদৌ জানি না যে তোমাদের স্কুলে আছে কিনা এরকম মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ থাকা খুবই জরুরি, এটা স্টুডেন্টের হাতে দেওয়া খুবই জরুরি। একটা স্লাইড দিয়ে এই মাইক্রোস্কোপ দিয়ে দেখানো, এগুলো এখন থেকে আলট্রা মডার্ন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নত হচ্ছে, শিক্ষা বিষয়গুলো ভাস্ট হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো আমাদের ক্লাস 8 থেকেই এগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়া এটা খুবই জরুরি। তো যাই হোক, হয়তো নেই বা হয়তো থাকলেও হয়তো সেরকমভাবে আর করানো যাবে না বা এখন সম্ভব হবে না। তো যাই হোক, এটা হচ্ছে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। বিভিন্ন ল্যাবরেটরিতে, বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল সেন্টারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন অফিসিয়াল কাজে বা বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে এই ধরনের কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপটা থাকে। আর এইটা হচ্ছে সিম্পল লাইট মাইক্রোস্কোপ। এই যে এখানে দেখতে পাচ্ছ সিম্পল লাইট মাইক্রোস্কোপ, এটা কিন্তু এখন বর্তমানে সেরকমভাবে ব্যবহার করা হচ্ছে না। হ্যাঁ, এটা অপেক্ষাকৃত সিম্পল, একটাই লেন্স, একটা লেন্স থাকে এখানে। কিন্তু এই জটিল মাইক্রোস্কোপে 2টি লেন্স ব্যবহার করা হয়। লেন্স দুটোর নাম কি? একটা হচ্ছে ওয়াকিউলার লেন্স আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। দুটা লেন্স, কটা লেন্স?
দুটো লেন্স, একটা হচ্ছে অকিউলার লেন্স, একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। এই দুটো লেন্স এই জটিল মাইক্রোস্কোপে থাকে। মনে থাকবে আমার কথাটা? আচ্ছা, এই অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলোর দ্বারা দ্রষ্টবস্তুকে দেখা যায়। আমি আগে বলেছি যে লাইট মাইক্রোস্কোপ মানে আলোর প্রয়োজন হবে, আলো যদি এসে পড়ে বস্তুর উপরে তাহলে দেখা সম্ভব, না তো দেখা সম্ভব নয়। এর জন্য একটা বিশেষ ধরনের আয়না, যেটাকে বলা হয় মিরর। এই দেখো তোমাদের এখানে ছবিটা দেওয়া আছে, এই দেখো ছবিটা, এখানে ছবিটা, এই যে দেখো এই গোল অংশটা দুই পায়ের মাঝে, এটা হচ্ছে স্ট্যান্ড, লেগ, পায়ের এই যে গোল অংশটা, এই অংশটা হচ্ছে মিরর। এটা হচ্ছে স্ট্যান্ড, স্টেজ। এখানে একটা ছোট সূক্ষ্ম ছিদ্র আছে, এই ছিদ্র জায়গাটাতে স্লাইডটাকে রাখা হয়, আর আলো এসে এই মিররে পড়ে। মিরর তখন অ্যাডজাস্ট করে, এটা ফিক্সেবল আছে, এটাকে নড়াচড়ানো যাবে, যেমন নড়বে যেমন প্রয়োজন। আলো একদম ঠিক এইভাবে যাতে এই ছিদ্র পথে এসে পড়ে, তার জন্য এটাকে ইচ্ছা মতো মুভমেন্ট করা যাবে। ওই জন্য আলোর প্রয়োজন। জানালা দিয়ে আলো আসছে, সে আলোটা মিররে এসে পড়ছে, মিররে এসে রিফ্লেক্ট হয়ে যাতে এই ছিদ্রের উপরে পড়ে। আর ছিদ্রের উপরে এটা স্টেজে কি করে রাখা হয়? স্টেজে রাখা হয় যে স্লাইডটাকে আমরা দেখবো, যে বস্তুটাকে আমরা দেখবো, সেই বস্তুটা এখানে রাখা হয়। এবং এই জায়গায় এটা হচ্ছে আইপিস, এই জায়গায় হচ্ছে চোখ, এখানে যে চোখ লাগিয়ে এর মধ্যে দেওয়া আছে দুটো লেন্স। এর মধ্যে দুটো লেন্স, একটা হচ্ছে অকিউলার লেন্স আর একটা অবজেক্টিভ লেন্স। দুটো লেন্স লাগানো আছে, এখান থেকে আমরা চোখ দিয়ে দেখবো, চোখ দিয়ে দেখে ব্যাস এখান থেকে আমরা খুব সুন্দরভাবে এটাকে বড় করে মোটামুটি 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা যাবে। কত গুণ? 2000 থেকে প্রায় 4000 গুণ বড় করে এটার সাহায্যে আমরা দেখতে পারবো। আশা করছি ক্লিয়ার। এবার আমরা এই জটিল অণুবীক্ষণ যন্ত্রের, আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কি কি দেখি খুব সুন্দরভাবে তোমাদের 175 নম্বর পেজে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এটা খুব ভালো করে মুখস্থ করবে। অনেক সময় দিয়ে দেয় যে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের কোথায় কোথায় ব্যবহার করা হয় বা তার ব্যবহারটা দেখো, সুন্দর করে দেওয়া আছে। ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীদের দেহের বহির্গঠন জানার জন্য, উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের মূল, কাণ্ড, পাতার অন্তর্গঠন জানার জন্য, জীবদেহের বিভিন্ন অঙ্গ বা তার প্রস্থচ্ছেদ, তার কলার গঠন সেটা সম্পর্কে জানার জন্য, এবং কোষের ভিতরে অঙ্গাণু বা কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য এই ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এটুকুকে মুখস্থ করে ফেলবে। এইটুকু এখন বর্তমানে তোমরা হয়তো ক্লিয়ার বুঝতে পারবে না, একটু বড় হও আরও বুঝবে, আরও প্র্যাকটিক্যাল হয়তো ভবিষ্যতে দেখবে, বা হয়তো আরও কিছু ইনফরমেশন এখানে দরকার ছিল যেগুলো বলতে গেলে হয়তো আমাদের অনেক সময় লেগে যাবে, তোমাদের পড়াটা আর এগোবে না। কথা বোঝা গেল? আমার একটা খুব খারাপ হ্যাবিট বলো বা একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, যে আমি একটা কোনো বিষয় পড়াতে যাই, তো ওই বিষয়ে যদি কোনো কিছু রিলেটেড কোনো কিছু থাকে, তো ওইগুলো আমার বলতে ইচ্ছা করে যে আমি এই ব্যাপারটা একটু বলি, একটু ওরা জানুক। এতে কি হয় যে সিলেবাসটা সেভাবে এগোতে পারি না। আমি একটু বলি, একটু ওরা জানুক, একটু ওরা ব্যাপারগুলো জেনে থাকলে হয়তো ভালো হবে। চেষ্টা করি বলার খুব শর্টে করে, কিন্তু হয় না, লং হয়ে যায় এবং মেন যে বিষয়টা সেই বিষয়টা থেকে যায়। তো আমাদের যে বিষয়গুলো সিলেবাসে নেই সেগুলো বলতে হয় বাধ্য হয়ে, বোঝানোর স্বার্থে, কিন্তু সেগুলো তো পরীক্ষায় আসবে না। আর মেনটা হচ্ছে আমাদের বইয়ের পাঠ্যগত সিলেবাস, সেই সিলেবাসটাকে শেষ করলে তবে আমাদের কাজ হবে। ওই জন্য আমরা ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই, কখনো চান্স পাই, তাহলে আমরা এক্সট্রা দিনে কোনো দিন যদি অফলাইনে তোমাদের ক্লাসে পাই বা তোমাদের ক্লাসে যাবো, ম্যাক্সিমাম 8-এর ক্লাস তো আমি অফলাইনে নিতাম না, অনলাইনে নিচ্ছি। তখন অনেক বিষয় আছে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়েরি থাকলে আমাকে বলতে পারো, হোয়াটসঅ্যাপে এখন বলতে পারো, বা যদি হোয়াটসঅ্যাপে না বলো তো ভবিষ্যতে যদি কোনোদিন দেখা হবে স্কুলে, তখন তোমরা বলবে, সেগুলো তখন আলোচনা করবো। তো যাই হোক, নেক্সট দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ এই একটা অণুবীক্ষণ যন্ত্র যেখানে ইলেকট্রনকে কাজে লাগিয়ে কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখা যায়। এই যন্ত্রে আলোর পরিবর্তে কি দেওয়া হয়? দ্রুত গতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্যে দিয়ে পাঠানো হয়। এই অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে কি দেওয়া হয়? তড়িৎচুম্বক। এখানে লেন্স দেওয়া হয় না, কি দেওয়া হয়? এখানে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। তাহলে পার্থক্য কিন্তু তোমরা বুঝতে পারছো সব থেকে। সরল অণুবীক্ষণ যন্ত্রের সঙ্গে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের পার্থক্য পেয়ে গেলে, আবার যৌগিক বা এই আলোক অণুবীক্ষণ যন্ত্রের সঙ্গে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে কিন্তু পার্থক্যটা তোমরা বুঝতে পারছো, যে ওখানে আলো দ্রষ্টব্য বস্তুর মধ্যে আলো পাঠানো হয়, এখানে ইলেকট্রন পাঠানো হয়। ওখানে লেন্স ব্যবহার করা হয়, এখানে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। হয়ে গেল। ওখানে আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মোটামুটি বস্তুকে 15 থেকে 4000 গুণ বড় করে দেখা যায়, কিন্তু এখানে এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখো 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা যায়। 3 লক্ষ গুণ বড় করে দেখা যায়। দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে। ফটোগ্রাফিক ফিল্মটা কি? ফটোগ্রাফিক ফিল্ম হচ্ছে আমরা এক্স রে করি, এক্স রে করলে দেখবে একটা পেপারে ছবি থাকে, কালো টাইপের, কালো রঙের একটা মোটা একটা পেপার, একটা এই হচ্ছে পেপার। এই পেপারটাকে আমরা আলোর দিকে দেখলে দেখা যাবে যে হাড়গুলো কিভাবে আছে সেটা দেখা যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম। তো কোনো বস্তু আমাদের প্রবেশ করেছে,
আমার দেহে যদি প্রবেশ করে, কোনো জীবনের মধ্যে প্রবেশ করেছে, আমার কোষের নষ্ট হয়ে গেছে, কোষের গঠন, সেই গঠনটা আমি দেখবো মাইক্রোস্কোপের সাহায্যে। কোন মাইক্রোস্কোপের সাহায্যে? আলোক মাইক্রোস্কোপের সাহায্যে। তাহলে ওটাকে চোখ দিয়ে সরাসরি দেখতে হবে। কিন্তু এই ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে চোখ দিয়ে তো দেখবেই, তার সাথে সাথে ওটা দেখতে হবে একটা ডিসপ্লেতে, একটা কম্পিউটারে। দেখো তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে খুব সুন্দরভাবে, যে এক জায়গায় কি দেওয়া আছে, বস্তুটাকে রাখা হয়েছে এবং সেই বস্তুটার প্রতিবিম্বটা চোখ দিয়ে দেখতে হচ্ছে, ওখানে চোখ লাগিয়ে নয়, দেখতে হচ্ছে ডিসপ্লেতে। কম্পিউটার বা ডেস্কটপের যে ডিসপ্লে, সেই ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ এবং সেটাকে প্রিন্ট আউট করে তোমরা একটা ফটোগ্রাফিক ফিল্ম তোমরা নিতে পারো, সেই ছবি এক্সরে করার মতো, সেটাকে তুমি দেখো তার ঘটনা কেমন, তাই সেটাকে হায়ার স্টাডি করো। অনেক ব্যাপার আছে এগুলোতে। এই যন্ত্রের সাহায্যে ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখা যায় সম্ভব। এছাড়াও কোষের মধ্যে অঙ্গাণুগুলোর পুঙ্খানুপুঙ্খ গঠন সম্পর্কে জানা যায়। এখন এই হচ্ছে একটা কোষ সম্পর্কে কীভাবে আমরা জানবো। কোষ সম্পর্কে জানার জন্য কিছু ইনফরমেশন, কিছু তথ্য, বেসিক কিছু কথা, যেটা আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখি। তো এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বা আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গিয়েছে যে ভবিষ্যতে মানে অ্যাকচুয়ালি যে দেখা গেছে যে অনেক ধরনের জীব পরিবেশে রয়েছে, অতি ক্ষুদ্র 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 জীব রয়েছে। সমস্ত জীবে অসংখ্য হয়তো কোষ রয়েছে। আবার কিছু কিছু জীবে আছে কোষের সংখ্যা খুবই কম, একটা করে কোষ আছে। তো যে সমস্ত জীব একটা মাত্র কোষ নিয়ে গঠিত তারা হচ্ছে এককোষী জীব। আর যে সমস্ত জীবগুলো অসংখ্য কোষ নিয়ে গঠিত তাদেরকে বলা হয় বহুকোষী জীব। এবার আমরা এককোষী জীব এবং বহুকোষী জীব সম্পর্কে জাস্ট এটুকু আমরা জানলাম, যে একটা জীবদেহ হতে পারে সেটা একটাই কোষ নিয়ে গঠিত, হতে পারে সেই জীবদেহটা অসংখ্য কোষ নিয়ে গঠিত। তো অনুন্নত মানের প্রাণী যারা, নিম্ন শ্রেণীর যারা প্রাণী, তাদের দেহে এই একটাই কোষ দ্বারা গঠিত হয়। কিন্তু উন্নত মানের হায়ার লেভেলের যারা অ্যানিমাল বা হায়ার লেভেলের যারা প্ল্যান্ট, এক কথায় আমি বলতে পারি জীব, তাদের ক্ষেত্রে কিন্তু অসংখ্য কোষ থাকে। ঠিক আছে? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো রয়েছে যারা এককোষী হয়। বাকি প্রাণী ম্যাক্সিমামটাই মানে এককোষী হয়, আর এরা হচ্ছে বহুকোষী। এককোষীকে বলে ইংলিশে ইউনিসেলুলার। ইউনি মানে এক, মনো মানে এক, ডাই মানে দুই বা বাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার, পেন্টা মানে পাঁচ, হেক্সা মানে ছয়। হ্যাঁ, এইভাবে আমাদের 1 2 3 4 5 6 করে আমাদের জানতে হবে। তো এখানে হচ্ছে ইউনিসেলুলার মানে এককোষী। অসংখ্য মাল্টি সেলুলার, অসংখ্য, হ্যাঁ, এটা যে মাল্টি সেলুলার বলা হয়। এইটুকু থাক। এরপরে আমরা পরবর্তী টপিক আলোচনা করব যে কোষের আকার আকৃতি সম্পর্কে। আশা করছি নেক্সট দিন আমি ক্লাসটাকে আর এইভাবে একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, পিডিএফ দিয়ে হোক বা কোনো কিছু, যাতে তোমাদের ছবিগুলো তোমরা দেখতে পাও বা বিভিন্ন আকৃতির। তাহলে আশা করছি ভালো লাগবে, আরও ইন্টারেস্টিং হবে ক্লাসটা। তো যাই হোক, আমি চেষ্টা করছি। এখন বড্ড সময়ের অভাব। এই তোমাদের ক্লাসটা কখন করব? ক্লাসটা করার জন্য যদি এইভাবে ক্লাসটা একটু হায়ার মানে উঁচু লেভেলের করতে চাই, একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে তোমাদের মনের মতো করে, তোমরা যাতে খুশি হও বা তোমরা যাতে ভালো লাগে তোমাদের ক্লাসটা, তোমরা যদি স্পষ্ট হয়ে ক্লিয়ার করে বুঝতে পারো, তো সেই জন্য আমাকে মোটামুটি এক্সট্রা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমাকে একটু সময় দিতে হবে একটা ক্লাসের পিছনে, যেটার জন্য আমাকে একটু খাটতে বলতে সব কিছু আছে, একটু সাজানো গোছানো ব্যাপারটা আছে, পিডিএফ তৈরি করার ব্যাপার আছে, কিন্তু এই সময়টুকু আমি পাচ্ছি না। টিউশনি পড়াচ্ছি, স্কুল যাচ্ছি, স্কুল থেকে এসে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস শ্যুট করছি, ক্লাস শ্যুট করার পরে এক্সপোর্ট করে সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড। তো এইটুকু করতে একটু সময় লাগছে, তার জন্য একটু সময়ের অভাবের জন্য হয়তো মতো যেমন আমি চাইছি তেমন আমি দিতে পারছি না। তবে আমি চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে সহযোগিতা করে যাব বা ব্যাপারটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বিষয় আছে, বেসিক কিছু কথা আমরা যদি ক্লাস 8 থেকে পড়ে যাই, এই টপিকগুলো পুরো আবার ক্লাস 9-এ আছে। 8 থেকে পড়ে যাবো আর ক্লাস 9-এ পড়তে হবে না। 8 থেকে পড়ে যাবো ক্লাস 9-এর অনেক বড় সিলেবাস, তখন আর সহজ হয়ে যাবে, তখন আর বিস্তারিত আলোচনা করতে হবে না। খুব অল্পতে বললেই এক্সট্রা যেটুকু আছে সেটুকু বললে হবে। তো বেসিকটুকু যদি এখান থেকে হারিয়ে ফেলি, বেসিকটুকু যদি এখান থেকে না তৈরি করতে পারি, তাহলে ক্লাস 9-এ গিয়ে আবার বেসিক তৈরি করবে না, সিলেবাস পড়বে। তো বেস তৈরি করতে গেলে সময় লাগবে, তখন তোমাকে ক্লাসে 9-এর সিলেবাসে প্রবলেম হবে। তো ক্লাস 8-এর সিলেবাস 9-এর তুলনায় অনেক ছোট, সুতরাং এইটা যেহেতু সময় পাচ্ছ পড়ে নাও, ভালো করে পড়ে নাও, কেউ ফাঁকি মারার চেষ্টা করবে না। আমি বারবার বলছি যে ভালো করে পড়ো, ক্লাস 9-এ গিয়ে এটা সহজ হয়ে যাবে। ক্লাস 9-এ গিয়ে যেগুলো জানলে এক্সট্রা, সেগুলোকে ভালো করে পড়ো। ক্লাস 11-এ এই বিষয়গুলো আবার রয়েছে, ক্লাস 11-এ তখন আরও ডিটেলসে জানতে পারবে, আরও বেশি যেগুলো সেগুলো জানতে পারবে। ক্লিয়ার? ঠিক আছে, এইটুকু তোমরা ভালো করে মনে রেখো আর ভালো করে পড়ার চেষ্টা করো। আশা করছি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।